আজকের এই বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মানব ইতিহাস আর সংস্কৃতির পাতা উল্টালে একটা বিশাল রহস্য কিন্তু খুব স্পষ্টভাবে আমাদের চোখের সামনে ভেসে ওঠে। খেয়াল করে দেখবেন, হাজার হাজার বছর ধরে পৃথিবীর নানা প্রান্তে, ইউরোপ, চীন, আফ্রিকা বা আমেরিকায় অসংখ্য দেবতা আর বিশ্বাস ব্যবস্থার জন্ম হয়েছে। কিন্তু অবাক করার মতো বিষয় হল, মানুষের বিশ্বাস আর ধর্মগুলোর একটা বিশাল অংশ পৃথিবীর মাত্র কয়েকটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলেই সবচেয়ে বেশি বিস্তার লাভ করেছে এবং দিনের পর দিন টিকে রয়েছে। তো চলুন ব্যাপারটা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। একটা খুব বেসিক প্রশ্ন কিন্তু আমাদের সামনে এসেই যায়, কেন ইজিপশিয়ান বা মায়ানদের সেই প্রবল প্রতাপশালী দেবতারা আজ স্রেফ মিউজিয়ামের শোপিস হয়ে দাঁড়িয়েছে, অথচ বর্তমান বিশ্বের প্রধান ধর্মগুলোর উৎপত্তি হয়েছে কেবল মধ্যপ্রাচ্য এবং ভারত, এই দুটি সরু ভৌগোলিক করিডোর থেকে? কেন শুধুমাত্র এই নির্দিষ্ট অঞ্চলগুলো থেকেই এমন সব বিশ্বাসের জন্ম হল, যা হাজার হাজার বছর ধরে আজও দোর্দণ্ড প্রতাপে টিকে আছে? বর্তমান পৃথিবীর একটা পরিসংখ্যান শুনলে রীতিমতো চমকে যেতে হয়। আজকের দিনে প্রতি 10 জনের মধ্যে 8 জন মানুষই, প্রায় 80% মানুষ এমন সব ধর্মে বিশ্বাস করেন যেগুলোর উৎপত্তি হয়েছে কেবল ভারত এবং মধ্যপ্রাচ্য থেকে। এর মধ্যেই রয়েছে ইহুদি, খ্রিস্টান, ইসলাম এবং হিন্দু ধর্মের মতো প্রধান বিশ্বাসগুলো। ব্যাপারটা কিন্তু মোটেও কোনো কাকতালীয় ঘটনা নয়। এই দুটি অঞ্চলের ভৌগোলিক আর পরিবেশগত বৈশিষ্ট্য কিভাবে মানুষের মনস্তত্ত্ব এবং পুরো সমাজ ব্যবস্থাকে চিরতরে বদলে দিয়েছিল, আজ আমরা সেটাই উদ্ঘাটন করব। তবে এই বিশাল রহস্যটা পুরোপুরি বুঝতে হলে আমাদের একদম শুরুতে ফিরে যেতে হবে। পর্ব 1, মানব বিশ্বাসের শিকড়। মানব বিশ্বাসের আদিরূপটা ঠিক কেমন ছিল সেটা খুঁজতে গেলে আমাদের তাকাতে হবে স্পেনের সিমা দে লস হুয়েসোস বা হাড়ের খাদের দিকে। ভাবুন তো, প্রায় 4.5 লাখ বছর আগের কথা। সেখানে পাওয়া গেল 28টি হোমিনেট কঙ্কাল, আর তার সাথে ঠিক একটা মাত্র লাল কোয়ার্টজ পাথরের তৈরি কুঠার। এই কুঠারটার কিন্তু কোনো ব্যবহারিক চিহ্ন ছিল না। প্রত্নতাত্ত্বিকদের মতে এটাই ছিল মানুষের বিমূর্ত বা অ্যাবস্ট্র্যাক্ট চিন্তাভাবনার একদম প্রথম প্রমাণ। আমাদের পূর্বপুরুষরা মৃত্যুকে স্রেফ একটা স্বাভাবিক ঘটনা হিসাবে না দেখে এর একটা অর্থ দাঁড় করানোর চেষ্টা করেছিল। কিন্তু এই নতুন চিন্তাশক্তি মানুষের মনে একটা বিশাল মনস্তাত্ত্বিক শূন্যতা বা অস্তিত্বের অনিশ্চয়তা তৈরি করে দিল। এই যে অস্তিত্ব নিয়ে একটা চরম অনিশ্চয়তা আর ভয়ঙ্কর বিশৃঙ্খলা, এটা থেকে বাঁচতে মানুষের মস্তিষ্ক দারুণ একটা কাজ শুরু করল। চারপাশের র্যান্ডম ঘটনাগুলোর মধ্যে তারা প্যাটার্ন বা কারণ খুঁজতে শুরু করল। ঝড়, বৃষ্টি, বজ্রপাত সবকিছুর পেছনেই কোনো না কোনো সুপারন্যাচুরাল শক্তির উপস্থিতি কল্পনা করা হলো। ধর্ম বা বিশ্বাস এখানে মূলত মানব সভ্যতার একটা বিবর্তনীয় সফটওয়্যার প্যাচ হিসেবে কাজ করা শুরু করে। এটা একদিকে যেমন মানুষের মনস্তাত্ত্বিক ভয় দূর করে জীবনের একটা মানে তৈরি করে দিল, অন্যদিকে গোষ্ঠীর মধ্যে বিশ্বাস, নৈতিকতা আর কোঅপারেশন বিল্ড আপ করে সামাজিক বিশৃঙ্খলাকেও দারুণভাবে কন্ট্রোল করল। এই আদিম বিশ্বাসগুলোই মানুষকে হাজার হাজার বছর টিকিয়ে রেখেছিল। কিন্তু এরপরেই গেমটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। শুরু হয় পর্ব 2, কৃষির ভূগোল। আজ থেকে প্রায় 10-15 হাজার বছর আগে পৃথিবী জুড়ে 3টি বিশাল প্রাকৃতিক শক্তি এক বিন্দুতে এসে মেলে। প্রথমত, বরফ যুগ শেষ হয়ে জলবায়ু স্থিতিশীল হল। দ্বিতীয়ত, মেগাফনা বা বিশাল আকৃতির সব প্রাণী বিলুপ্ত হয়ে যাওয়ায় মানুষের শিকারের বড় সোর্সগুলো কমে গেল। আর তৃতীয়ত, মানুষ ততদিনে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ায় চাইলেই নতুন কোনো জায়গায় চলে যাওয়াটা অবাস্তব হয়ে পড়ল। বাধ্য হয়েই মানুষকে ভবঘুরে জীবন ছেলে এক জায়গায় থিতু হতে হলো। আর পুরো পৃথিবীতে কেবল মধ্যপ্রাচ্যের উর্বর অঞ্চল এবং ভারতের সিন্ধু ও গঙ্গা নদীর অববাহিকাতেই বন্য গম আর বার্লির মতো শস্য প্রাকৃতিকভাবে সবচেয়ে বেশি জন্মাত। এখন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো এই ট্রানজিশন ফেজটা। শিকারী সংগ্রাহক যুগ থেকে কৃষিতে উত্তরণ মানব সমাজে এক বিশাল ধাক্কা বা সিভিলাইজেশনাল শক তৈরি করেছিল। শিকারী যুগে 50 জনের ছোট ছোট দলে সবাই সবাইকে চিনত, বিশ্বাস ছিল অটুট, আর সম্পদের বৈষম্য বলতে গেলে ছিলই না। কিন্তু যখন কৃষিকাজ শুরু হলো, তুরস্কের চাতালহয়ক্ষের মতো জায়গায় হঠাৎ করেই 8,000 মানুষ একসাথে থাকতে শুরু করল। এদের মধ্যে 98% ছিল একে অপরের কাছে একদম অচেনা। কৃষির কারণে উদ্বৃত্ত সম্পদ জমানোর সুযোগ তৈরি হলো, যা মানব ইতিহাসে প্রথমবারের মতো চুরি, দাঙ্গা আর তীব্র সামাজিক বৈষম্যের জন্ম দিল। এই ভয়াবহ সামাজিক বিশৃঙ্খলার পেছনে কিন্তু একটা সলিড বায়োলজিক্যাল কারণ আছে। আপনারা হয়তো ডানবার্স লিমিটের নাম শুনে থাকবেন। আমাদের মস্তিষ্ক আরও স্পেসিফিকভাবে বললে আমাদের নিওকর্টেক্সের সাইজ নির্ধারণ করে দেয় যে আমরা কতজন মানুষের সাথে স্টেবল সোশ্যাল কানেকশন রাখতে পারি। আর মানুষের ক্ষেত্রে এই ম্যাজিক নাম্বারটা হলো মাত্র 150। 150 জনের বেশি মানুষের দলে প্রাকৃতিকভাবে বিশ্বাস আর সহযোগিতা বজায় রাখা স্রেফ অসম্ভব। এর চেয়ে বড় সমাজকে 100 গাঁথতে গেলে দরকার হয় একদম নতুন কোনো সিস্টেম বা প্রাতিষ্ঠানিক রুলসের। এই মারাত্মক সোশ্যাল ক্রাইসিস থেকে বাঁচার উপায় কী ছিল?
এখান থেকেই আসে আমাদের আলোচনার সবচেয়ে বড় ক্লাইম্যাক্স। পর্ব ৩, প্রথম প্রতিষ্ঠান হিসেবে মন্দির। তুরস্কের গোবেখেপলি তেপে পাওয়া ১২,০০০ বছর পুরনো বিশাল পাথরের স্তম্ভগুলো আমাদের পুরো চিন্তাধারাটাই পাল্টে দেয়। প্রত্নতত্ত্ববিদ ক্লাউস শ্মিট যেমনটা বলেছেন, প্রথমে এসেছিল মন্দির, তারপর শহর। ব্যাপারটা কিন্তু আমাদের রেগুলার লজিকের একদম উল্টো। মানুষ আগে কৃষিকাজ করে শহর বানায়নি, বরং আগে মন্দির বানিয়েছে। এই বিশাল মনুমেন্টগুলো বানানোর জন্য হাজার হাজার শিকারী সংগ্রাহককে একসাথে জড়ো হতে হয়েছিল, আর এত মানুষকে খাওয়ানোর জন্যই মূলত কৃষিকাজের স্পিড বাড়াতে হয়েছিল। অর্থাৎ মন্দিরগুলোই ছিল অচেনা মানুষদের একত্র করার প্রথম কেন্দ্র। প্রাচীন মন্দিরগুলো আসলে শুধু রিচুয়াল বা প্রার্থনার জায়গা ছিল না, এগুলো ছিল আর্লি হিউম্যানদের ফার্স্ট ইনস্টিটিউশনাল হাব। যখন হাজার হাজার অচেনা মানুষের মধ্যে বিশ্বাস স্থাপন করা অসম্ভব হয়ে পড়ল, তখন ঈশ্বর বা দেবতাদের নামেই তৈরি হল ট্রাস্ট সিস্টেম। প্রাচীন মন্দিরগুলো শস্য মজুদ রাখা আর ঋণ দেওয়ার মাধ্যমে আধুনিক ব্যাংকের কাজ করত, ট্যাবলেটে রেকর্ড রাখার মাধ্যমে আধুনিক এইচআর বা মানব সম্পদ বিভাগের কাজ করত, এবং ঈশ্বরের আদেশের মাধ্যমে আইন ও আদালতের কাজগুলো সামলাত। তো এখানকার সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্ট হল লেখার আবিষ্কার। ৩৫০০ খ্রিস্টপূর্বাব্দে মেসোপটেমিয়ায় যে কিউনিফর্ম লিপি আবিষ্কৃত হল, সেটা কিন্তু কোনো রোমান্টিক কবিতা বা গভীর দর্শন লেখার জন্য হয়নি, হয়েছিল স্রেফ প্র্যাকটিক্যাল প্রয়োজনে। হাজার হাজার মানুষের দান, শস্যের হিসাব আর শ্রমিকদের বিয়ার বা বার্লির বরাদ্দ ঠিকঠাক হিসাব রাখার জন্যই এই অ্যাকাউন্টিং সিস্টেমটি আবিষ্কার করা হয়েছিল। মন্দিরের এই জটিল প্রাতিষ্ঠানিক হিসাব নিকাশ থেকেই জন্ম নিয়েছিল মানব ইতিহাসের একদম প্রথম লেখনী ব্যবস্থা। এত বিপুল জনসংখ্যাকে পরিচালনা করার জন্য পরবর্তীতে দুটো সম্পূর্ণ আলাদা ব্লুপ্রিন্ট বা মডেল তৈরি হল। চলুন দেখি পর্ব ৪, বিশ্বাসের দুটি মডেল। এই দুটো ব্লুপ্রিন্টকে পাশাপাশি রাখলে পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যায়। মধ্যপ্রাচ্যের মডেলটা হলো হাইলি সেন্ট্রালাইজড, মানে ধীরে ধীরে সেখানে এক ঈশ্বর, একটিমাত্র ধর্মগ্রন্থ আর একটাই পরম সত্যের ধারণা প্রতিষ্ঠিত হয়। অন্যদিকে ভারতীয় মডেলটা কিন্তু একদম আলাদা। সিন্ধু সভ্যতার আশেপাশে বিকশিত এই কাঠামোতে কোনো সেন্ট্রালাইজড অথরিটি নেই। এখানে এক অসীম মহাবিশ্বের অগণিত রূপ এবং চরম বিকেন্দ্রীকৃত রীতিনীতির উদ্ভব ঘটে, যা এক বিশাল বহুত্ববাদকে বা প্লুরালিজমকে ধারণ করে। মজার ব্যাপার হলো, বিবর্তনের লেন্স দিয়ে দেখলে এই দুটো সম্পূর্ণ ভিন্ন মডেলে কিন্তু দারুণ সাকসেসফুল। মধ্যপ্রাচ্যের মডেলটা এক ঈশ্বরের ছাতার নিচে বিশাল জনগোষ্ঠীকে এনে সোশ্যাল ট্রাস্টটাকে খুব সিম্পল করে ফেলল, আর ভারতীয় মডেলটা তার ওই ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা দিয়ে হাজার বছরের নানা আক্রমণ আর পরিবর্তনের হাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখল। দুটো সিস্টেমই টিকে আছে কারণ তারা উভয়েই বিশাল জনসংখ্যার মনস্তাত্ত্বিক আর সামাজিক বিশৃঙ্খলাকে পারফেক্টলি সলভ করতে পেরেছিল। সবশেষে একটা চমৎকার কিন্তু বেশ গভীর প্রশ্ন আমাদের চিন্তায় চলে আসে। সেই ১২,০০০ বছর আগে প্রকৃতির খামখেয়ালি থেকে বাঁচতে আর সমাজকে একসাথে ধরে রাখতে যে প্রাতিষ্ঠানিক ব্লুপ্রিন্টগুলোর জন্ম হয়েছিল, সেগুলো কি আজও আমাদের আধুনিক জীবনকে অদৃশ্যভাবে কন্ট্রোল করছে না? আজকের এই মডার্ন ল, ফাইন্যান্সিয়াল সিস্টেম আর সামাজিক প্রতিষ্ঠানগুলো তো আসলে সেই প্রাচীন মন্দিরগুলোরই আপডেট ভার্সন, তাই না? তাহলে প্রশ্ন থেকেই যায়, আধুনিকতার মোড়কে আমরা কি আজও সেই হাজার বছরের পুরনো বিশ্বাসের কাঠামোর ভেতরেই বসবাস করছি? আপনাদের কি মনে হয়? আজকের বিশ্লেষণ এ পর্যন্তই। আশা করি নতুন কিছু ভাবতে সাহায্য করেছে। আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে।